আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের 110টি মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার রুলসের প্রায় 5-6টি রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের পাঠের নিয়মটি একটি ভিন্ন। আজকে আমরা কিছু সেন্টেন্স সিলেক্ট করেছি। আমরা এই সেন্টেন্সগুলো এক্সপ্লেইন করতে করতেই আমাদের আজকের এই 5-6টি রুলস আমরা আলোচনা করব। আমি আশা করছি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। চলো কথা না বাড়িয়ে আজকের লেসন শুরু করা যাক। তোমরা ইতোমধ্যে স্ক্রিনে একটি বাক্য দেখতে পাচ্ছ। দেখি তোমরা বাক্যটি সলভ করতে পারো কিনা। সেন্টেন্সটি একটু পড়ো। দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম অ্যালং উইথ হিজ প্লেয়ার্স ড্যাশ প্ল্যানিং দ্য স্ট্র্যাটেজি। তাহলে এই বাক্যের অ্যান্সার কি হবে? প্রথমেই দেখো, তোমরা একটি নিয়ম মনে রাখবে। কিছু ওয়ার্ড আমি লিখে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। যে প্রেপোজিশন, প্রেপোজিশন কি? প্রেপোজিশন আমরা সকলেই চিনি। প্রেপোজিশন কি? ঠিক আছে, প্রেপোজিশন, তারপর হচ্ছে যে তোমার অ্যালং উইথ, প্রেপোজিশন এবং অ্যালং উইথ। আরেকটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এদের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, মনে রাখবে। এদের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়। এদের আগের অংশ কি হবে? এদের আগের অংশ সবসময় সাবজেক্ট হবে, অর্থাৎ এদের আগের অংশে নাউন বা প্রোনাউন যেটি থাকবে সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে, এবং ওই নাউন বা প্রোনাউনটি যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা এই সহজ নিয়মটি বুঝতে পেরেছ। জাস্ট প্রেপোজিশন অ্যালং উইথ রিলেটিভ প্রোনাউন। আরও কিছু ওয়ার্ড আছে, সেগুলো আমরা পড়তে পড়তে পেয়ে যাব সামনে। জাস্ট তোমরা আজকে এই 3টি শব্দই মনে রাখো, প্রেপোজিশন, অ্যালং উইথ এবং রিলেটিভ প্রোনাউন। এগুলোর আগের অংশ সাবজেক্ট হবে। তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যালং উইথ আছে, কি আছে? অ্যালং উইথ। ঠিক আছে, তার মানে অ্যালং উইথের আগের অংশ সাবজেক্ট, তার মানে আগে আমরা অনেকগুলো অর্থাৎ শব্দগুচ্ছ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এখানেও কোনো প্রেপোজিশন আছে কিনা দেখো তো। এই যে এখানেও একটি প্রেপোজিশন আছে, অফ একটি প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের কোন অংশ সাবজেক্ট? আগের অংশ সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আগের অংশে কি আছে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাপ্টেন, এটি একটি সিঙ্গুলার নাউন। দ্য ক্যাপ্টেন এটি একটি কি? এটি একটি সিঙ্গুলার নাউন। তাহলে যেহেতু এটি একটি সিঙ্গুলার নাউন, অবশ্যই ভার্বটিও কি হবে? ভার্বটিও সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে তোমরা এবার অপশনে আসো। অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আর আছে, এটি ডেফিনিটলি ভুল। ঠিক আছে, আর ডেফিনিটলি ভুল। তারপরে আছে ওয়ার, ডেফিনিটলি ভুল। এখন বাকি আছে ইজ এবং হ্যাজ। আমরা জানি ইজ এবং হ্যাজ দুটোই সিঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটি বসবে। মনে রাখবে যে বি ভার্ব, ঠিক আছে, বি ভার্বের ধর্ম দুটো। একটি হচ্ছে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, এটিকে আমরা প্রগ্রেসিভ টু বি বলি। আরেকটা টু বি হচ্ছে V3 হবে, অর্থাৎ পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ঠিক আছে, তাহলে যখন ভার্বের সাথে টু বি ভার্বের পরে আইএনজি হবে তখন আমরা টু বিটাকে বলবো হচ্ছে প্রগ্রেসিভ টু বি, আর যখন টু বি ভার্বের পরে V3 হবে এটাকে আমরা বলবো প্যাসিভ টু বি। ঠিক আছে, তোমরা অলরেডি জানো প্যাসিভ টু বি কি। আচ্ছা, তাহলে আমরা কখন প্রগ্রেসিভ টু বি ব্যবহার করব? প্রগ্রেসিভ টু বি ব্যবহার করব যখন সাবজেক্ট নিজেই কাজটি করবে। তাহলে এখানে দ্য ক্যাপ্টেন প্ল্যানিং দ্য স্ট্র্যাটেজি, ক্যাপ্টেন তার প্লেয়ার্সদেরকে নিয়ে খেলার স্ট্র্যাটেজিটা কি করছেন? পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন। তার মানে এখানে সাবজেক্টই কি কাজটা করছে। সাবজেক্টটি যখন কাজ করবে তখন আমরা এটার পরে টু বি ভার্বের পরে আইএনজি বসাবো। ঠিক আছে, অর্থাৎ প্রগ্রেসিভ টু বি বসাবো। আর যখন যখন সাবজেক্ট নিজে কাজটা করবে না তখন আমরা টু বি ভার্বের পরে V3 বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো। ঠিক আছে, এটি গেল একটি। 2 নম্বর হচ্ছে হ্যাভ হ্যাজ। তোমরা সবাই জানো যে টু হ্যাভ ভার্ব মডেল প্রাইমারি অক্সিলারির একটি
ইয়ে হচ্ছে টু হ্যাভ ভার্ব, একটি প্রকার হচ্ছে টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারি 3 প্রকার, এর মধ্যে টু হ্যাভ আছে। এই টু হ্যাভ ভার্বের পরে সবসময় V3 বসে, এটা হচ্ছে টু হ্যাভ ভার্বের ধর্ম। ঠিক আছে, V3 বসে। তাহলে আমরা শূন্যস্থানের পরে কি এখানে V3 দেখতে পাচ্ছি নাকি আইএনজি দেখতে পাচ্ছি? ডেফিনেটলি আমরা একটা আইএনজি ফর্ম দেখতে পাচ্ছি, তাহলে এটিও ভুল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। লেটস জাম্প টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আমি আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। লেটস জাম্প টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটি তোমরা সলভ করো। এখানে লেখা আছে a bouquet of roses and lilies dash placed on the table last night। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অফ হচ্ছে একটি প্রেপোজিশন। ওকে, তাহলে কেবলই আমরা একটি নিয়ম পড়ে এসেছি যে প্রেপোজিশনের আগের অংশ হচ্ছে সাবজেক্ট, প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট হবে। ওকে, তাহলে এটির আগের অংশ হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কি আছে? আ বকই। ঠিক আছে, ফুলদানি, এটাকে বলা হয় ফুলদানি। তাহলে এটি একটি বস্তু, এটি একটি কি? এটি একটি বস্তু, এটি একটি বস্তু। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেহেতু এটি সিঙ্গুলার, এটি সিঙ্গুলার, তাহলে যেখানে ওয়ার ভার্ব আছে সেটা বাদ, আর বাদ, বাকি আছে কয়টা? বি ভার্ব দুটো বাকি আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের শেষে লাস্ট নাইট লেখা আছে। ওকে, তাহলে মনে রাখবা এই লাস্ট নাইট থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। পাস্ট কোন টেন্সে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে লাস্ট নাইট আছে, তাহলে অবশ্যই ইজ হবে না, কি হবে অ্যান্সার? আর হবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা এই বাক্যটিও বুঝতে পেরেছো। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা, স্ক্রিনে তোমরা পরবর্তী সেন্টেন্সটি দেখতে পাচ্ছ। এখানে বাক্যটি হচ্ছে ইচ অফ দ্য বুকস ড্যাশ বিন রিড মাল্টিপল টাইমস বাই দ্য স্টুডেন্টস। তাহলে আমরা কেবলই আমরা একটি নিয়ম পড়ে এসেছি যে প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয়। তাহলে অফ হচ্ছে একটি প্রেপোজিশন, তার আগের অংশ হচ্ছে ইচ। অফ হচ্ছে একটি কি? প্রেপোজিশন, তার আগের অংশ কি? তার আগের অংশ হচ্ছে ইচ। ঠিক আছে, আর এই যে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে পরীক্ষায় যে যেহেতু দ্য বুকসটা কোথায় আছে, দ্য বুকসটা যেহেতু ভার্বের কাছাকাছি আছে, হয়তো এটি সাবজেক্ট হইতে পারে। নো, ইটস এ অবজেক্ট। ঠিক আছে, ইটস অ্যান অবজেক্ট। এটি কার অবজেক্ট? এটি হচ্ছে অফ প্রেপোজিশনের অবজেক্ট। এটি কার অবজেক্ট? এটি হচ্ছে এই যে অফ প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা অফের আগের অংশ হচ্ছে সাবজেক্ট, অফের আগের অংশে কি আছে? ইচ। তাহলে তোমরা একটি নিয়ম মনে রাখবে যে বাক্যের শুরুতেই যখন তোমরা দেখবে ইচ, তারপরে যখন দেখবে এভরি, ইচ এভরি, কিংবা যখন তোমরা ওয়ান দেখবে, অথবা যখন তোমরা এনি দেখবে, মনে রাখবে এগুলো সেন্টেন্সে দেখলেই সিঙ্গুলার ভার্ব হবে। এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে তোমরা এবার অপশনের মধ্যে আসো। অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ আছে। আমরা জানি হ্যাভ এটি প্লুরাল, প্লুরালের জন্য বসে, আর এটিও প্লুরাল। তাহলে বাকি আছে ইজ এবং হ্যাজ। এবং সেন্টেন্সটি আমরা দেখে বুঝতে পারছি যে এটি একটি প্যাসিভ সেন্টেন্স। কেন? কারণ বই নিজে নিজে পড়তে পারে না, শিক্ষার্থীরা বই পড়ে, শিক্ষার্থীরা হচ্ছে বইটা পড়ে। ঠিক আছে, তাহলে আমরা প্যাসিভ সেন্টেন্স বানানোর ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স বানানোর জন্য আমরা কি বসাই? হ্যাভ অথবা হ্যাজ বিন বসাই। ঠিক আছে, তাহলে আচ্ছা, যেহেতু এটি সিঙ্গুলার, ইচ আছে, আমাদেরকে হ্যাজ বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হ্যাজ বেছে নেওয়ার পরে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি? দেখো, এই হ্যাভ এবং হ্যাজ এটার ধর্ম কি? এটার ধর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজের পরে যে ভার্বই আসবে সেটার V3 হবে। ঠিক আছে, এটার V3 হবে। এখন এই বাক্যটা যে আমরা প্যাসিভ বানালাম, কিভাবে প্যাসিভ হলো বলো তো? কিভাবে প্যাসিভ হলো? তাহলে একটু আগে আমি বলে আসলাম যে টু হ্যাভ ভার্বের ধর্ম হচ্ছে কি? এটির পরে যেই ভার্বই আসবে সেটার V3 হবে। ঠিক আছে, এটার একটাই ধর্ম, টু হ্যাভের পরে যে ভার্বই আসবে V3 হবে। আর টু বি ভার্বের যে ধর্ম বলেছিলাম কয়টা? যে টু বি ভার্বের দুইটা নিয়ম। একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, কখন? যখন অ্যাক্টিভ সেন্সে
কন্টিনিউয়াস বোঝাবে, প্রোগ্রেসিভ বোঝাবে। আর টু বির পরে ভি3 হবে কখন? যখন সাবজেক্ট নিজে নিজে কাজটা করবে না। তাহলে টু বি ভার্ব ছাড়া কখনোই তুমি প্যাসিভ ভয়েস বানাতে পারবে না। টু বি ভার্বের পরে অবশ্যই কি লাগবে? ভি3 লাগবে প্যাসিভ সেন্টেন্স বানানোর জন্য। তাহলে দেখো এই যে বিন, ঠিক আছে, এই বিনটা হচ্ছে টু বি এর ভি3। এটা ভি3 কেন হয়েছে? কারণ হ্যাভ হ্যাজের ধর্ম হচ্ছে তাদের পরে যে ভার্বটি আসবে সেটা ভি3 হবে। এটি হচ্ছে হ্যাভ হ্যাজের ধর্ম। আর বিনের পরে ভি3 হয়েছে কেন? কারণ বিনের পরে আমরা জানি টু বি ভার্বের পরে প্যাসিভ সেন্টেন্স বোঝানোর জন্য ভি3 বসাতে হয়। ঠিক আছে, তাহলে আমি আশা করছি যে তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছো। চলো পরবর্তী সেন্টেন্সে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এটা আজকে আমাদের 3 নাম্বার রুলস। এটি হচ্ছে আমাদের আজকের এই 110টি রুলসের আজকের 3 নাম্বার রুলস, এবং সামগ্রিকভাবে এটি আমাদের 7 নাম্বার রুলস। ঠিক আছে, সামগ্রিকভাবে এটি আমাদের আজকে 7 নাম্বার রুলসের আমরা আলোচনা করছি। ওকে, তাহলে সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ neither the manager nor the employees dash available for the meeting। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবা, দেখো এখানে নিদার এবং নর এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন। তাহলে আমরা এই নিদার অংশটাকে পড়বো না, আমরা জাস্ট পরের অংশটা মনে রাখবো, নর। ঠিক আছে, তারপরে আছে অর, ইদার অর, নিদার নর। তারপর আছে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। মনে রাখবা এই যে এই ওয়ার্ডগুলো, এগুলোর পরের অংশ সাবজেক্ট, পরের অংশ সাবজেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে পরের অংশ, পরের অংশ সাবজেক্ট। এদের কোন অংশ সাবজেক্ট? এদের পরের অংশ সাবজেক্ট। তাহলে আমরা এখানে নর দেখতে পাচ্ছি, নরের পরের অংশ সাবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে নরের পরের অংশ আমরা দেখতে পাচ্ছি দ্য এমপ্লয়িজ, এটি একটি প্লুরাল নাউন। এটি একটি কি? এটি একটি প্লুরাল নাউন। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, এবার অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে, তাহলে আর বাদ। ওকে, সরি, ভার্ব সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব আছে কোনটাতে? শুধু অপশন বিতে, শুধু অপশন বিতে আমরা প্লুরাল ভার্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর অপশন এ ইজ এটি সিঙ্গুলার, ওয়াজ এটিও সিঙ্গুলার, এবং হ্যাজ এটিও সিঙ্গুলার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আর। ওকে, ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা আমাদের এই নিয়মটিও আয়ত্ত করতে পেরেছো। চলো পরবর্তী সেন্টেন্সে জাম্প করা যাক। ওকে, এটি হচ্ছে আমাদের 110টি নিয়মের 8 নাম্বার নিয়ম। ওকে, এটি হচ্ছে আমাদের 8 নাম্বার নিয়ম। খেয়াল করো, বলেছে দ্য কমিটি ড্যাশ ডিসাইডেড অন ইটস এজেন্ডা ফর দ্য নেক্সট মান্থ। ঠিক আছে, আচ্ছা, এই কমিটি, এই নাউনটিকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন বলি? এটিকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন যখন, মনে রাখবে, একত্রে কাজ করা বোঝাবে, একত্রে কাজ করবে। কালেকটিভ নাউন যখন একত্রে কাজ করবে। ঠিক আছে, যেমন একটি কমিটিতে অনেক সদস্য থাকে, সব সদস্য যদি একত্রে কাজ করে, ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন এই যে এখানে কমিটি, এই কমিটি একত্রে কাজ করছে কিনা কিভাবে বুঝবে? কিভাবে বুঝবে? যেমন দেখো, এইখানে দেখো ইটস আছে। ঠিক আছে, তোমরা এখানে দেখো যে কি আছে? ইটস। তার মানে ইটস তো এটি সিঙ্গুলার। তাহলে এই ইটস প্রোনাউনের, ঠিক আছে, এই ইটস এটাকে আমরা বলবো হচ্ছে কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই পজেসিভ অ্যাডজেক্টিভের ইঙ্গিত কোন দিকে? ইটস বলতে কাকে বোঝাচ্ছে? ইটস বলতে কাকে বোঝাচ্ছে? এই ইটস বলতে কমিটিকে বোঝাচ্ছে। তাহলে কমিটি সিঙ্গুলার। কিভাবে বুঝলাম? যেহেতু ইটসটা সিঙ্গুলার বসছে। ওকে, তাহলে যখন কালেকটিভ নাউন একত্রে কাজ করা বোঝাবে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। ঠিক আছে, এখন অপশনগুলোর মধ্যে দেখো তো কোথায় কোথায় সিঙ্গুলার ভার্ব আছে। এটাতে প্লুরাল ভার্ব, ক্যান্সেল। এটাতে প্লুরাল ভার্ব, ক্যান্সেল। বাকি আছে হ্যাজ এবং ইজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? ভি3। ওকে, এখন দেখো তো
V3 যে বসাবো, বি ভার্বের পরে V3 কখন বসবে? যখন প্যাসিভ সেন্স বোঝাবে তখন বি ভার্বের পরে আমরা V3 বসাই। এখানে কি কোনো প্যাসিভ সেন্স বোঝাচ্ছে? দ্য কমিটি, কমিটি তো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, তাই না? তাহলে এখানে আমরা বি ভার্বের পরে V3 বসানোর প্রয়োজন নেই। এটা প্রগ্রেসিভ তো হবেই না, যেহেতু নাই, তাহলে এটা বি ভার্বের পরে V3ও হবে না, প্যাসিভ ভয়েস হবে না। ওকে, তাহলে এটি ক্যান্সেল। সঠিক অ্যান্সার কোনটা? হ্যাজ। ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা এটি বুঝতে পেরেছ। চলো নেক্সটে। এখানে খেয়াল করো, বলেছে দ্য কমিটি, এটি হচ্ছে আমাদের 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়ম আমাদের, দ্য কমিটি ড্যাশ ডিসএগ্রিড। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে অন দ্য ফাইনাল ডিসিশন, কমিটি এখানে কি হয়ে গেছে? ডিসএগ্রি হয়ে গেছে। এখানে কমিটির মধ্যে মতানৈক্য, ডিসএগ্রি মানে কি? মতানৈক্য তৈরি হয়ে গেছে। মনে রাখবে, যখন মতানৈক্য তৈরি হবে, যখন কালেকটিভ নাউনের মধ্যে মতানৈক্য তৈরি হবে, তখন কিন্তু ভার্ব মাস্ট বি ইন প্লুরাল ফর্ম। যখন কালেকটিভ নাউনের মধ্যে মতানৈক্য তৈরি হবে, তখন ভার্বটা প্লুরাল ফর্মে হবে। ওকে, তাহলে প্লুরালের মধ্যে আমরা হ্যাজ, এটা সিঙ্গুলার বাদ, ইজ সিঙ্গুলার, এটাও বাদ। ওকে, তাহলে আমরা কি এখানে প্যাসিভ সেন্টেন্স বসাবো? আর বসাবো? নো ওয়ে, আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ হ্যাভ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ হ্যাভ। আমি আশা করছি যে তোমরা আমার পড়াগুলো ধরতে পারছো। চলো পরবর্তী সেন্টেন্সে। দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য সার্ভে, দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য সার্ভে ড্যাশ এ ক্লিয়ার ট্রেন্ড। ঠিক আছে, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটি বাক্য। হ্যাঁ, এখানে এই যে কালেক্টেড হয়েছে, এটাকে V3 বলে। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন এটা যে V3 হলো আমি কিভাবে বুঝলাম? কারণ এখানে আগে কি ছিল? দ্য ডেটা উইচ ইজ কালেক্টেড, দ্য ডেটা উইচ ইজ কালেক্টেড। ঠিক আছে, এখানে বাক্যটি এমন ছিল, প্যাসিভ সেন্টেন্সে ছিল, এবং হুইচ ইজ এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। আমরা পরবর্তীতে যখন অ্যাডজেক্টিভ ক্লজ পড়বো তখন এই বিষয়টি তোমরা ক্লিয়ার হবে। তাহলে এই যে উইচ, এটি একটি কিন্তু রিলেটিভ প্রোনাউন, এটি একটি রিলেটিভ প্রোনাউন, এটি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা পড়েছি যে রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট। তাহলে এটার আগের অংশ কি? দ্য ডেটা, এটি হচ্ছে তোমার সাবজেক্ট, এটি হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য সার্ভেইস কি হবে? তাহলে এখানে কি হবে? শোজ। কি হবে? আচ্ছা, তাহলে যেহেতু এটি একটি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগের অংশ হচ্ছে সাবজেক্ট, তাহলে আগের অংশে কি আছে? ডেটা। ওকে, তাহলে যেহেতু দ্য ডেটা আছে, আমরা এখানে ভার্বটা কি বসাবো? ভার্বটা সিঙ্গুলার বসাবো। ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার বসাবো। ওকে, তাহলে সিঙ্গুলার কি এখানে বলো তো? এখানে ভার্বটা, কোন ভার্বটা সিঙ্গুলার আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি প্লুরাল ভার্ব, এটি বাদ, আর বাকি দুইটাই সিঙ্গুলার ভার্ব আছে। ঠিক আছে, হ্যাজ এটিও সিঙ্গুলার, এটিও সিঙ্গুলার। এখন একটু খেয়াল করো তো, বলছে দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য সার্ভেস ড্যাশ এ ক্লিয়ার ট্রেন্ড। ঠিক আছে, এটি একটি নর্মাল সাধারণ ইনডেফিনিট। ঠিক আছে, এটি একটি সাধারণ প্রেজেন্ট টেন্স, এটা একটা নর্মাল বাক্য বোঝাচ্ছে, এটা একটা নর্মাল বাক্য বোঝাচ্ছে। অর্থাৎ সাধারণ একটা, আমরা জানি যখন বাক্য একটি সাধারণ কোনো ধারণা দেয় তখন সেটাকে আমরা ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বানাই। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা বসাবো? ইজ শোয়িংও বসাবো না, হ্যাজ শোনও বসাবো না, জাস্ট শোস বসাবো। ঠিক আছে, যে দ্য ডেটা কালেক্টেড ফ্রম দ্য সার্ভেস শোজ এ ক্লিয়ার ট্রেন্ড, শোজ এ ক্লিয়ার ট্রেন্ড। ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা এই সেন্টেন্সটি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। চলো পরবর্তী সেন্টেন্সে। ম্যানি অফ দ্য পার্টিসিপেন্টস, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বাক্য, খেয়াল করো। অফ হচ্ছে একটি প্রেপোজিশন, অফ হচ্ছে একটি
অফ হচ্ছে একটি কি প্রেপোজিশন, ঠিক আছে। তাহলে প্রেপোজিশনের কোন অংশ সাবজেক্ট? প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট, ঠিক আছে। প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট। ওকে, তাহলে আগের অংশে কি আছে? আমরা আগের অংশে দেখতে পাচ্ছি ম্যানি। আচ্ছা, এই ম্যানি দ্বারা কাকে বোঝাচ্ছে আসলে? কোন আনকাউন্টেবল নাউনকে বোঝাচ্ছে? না, ম্যানি দ্বারা এখানে পার্টিসিপেন্টস, এটা কাউন্টেবল নাউনকে বোঝাচ্ছে। তো মনে রাখবা যে ম্যানির পরে, এই ম্যানির পরে কখনোই আনকাউন্টেবল নাউন বসে না। ম্যানির পরে সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন বসাইতে হয়। ম্যানির পরে সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন বসাইতে হয়, ঠিক আছে। প্লুরাল কাউন্টেবল নাউন। আর মাছ থাকলে, ম্যানির পরিবর্তে যদি মাছ থাকে, এই মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের এর আগে বসে, ঠিক আছে। তো ম্যানি যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, সেই হিসেবে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে এখানে ম্যানি কাকে বোঝাচ্ছে? এখানে ম্যানি পার্টিসিপেন্টসকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে অবশ্যই ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। এখন এই অপশনগুলোর মধ্যে কোন ভার্বটা প্লুরাল আছে? আমরা জানি এটি সিঙ্গুলার, ওয়াজ এটিও সিঙ্গুলার, হ্যাজ এটিও সিঙ্গুলার। একমাত্র প্লুরাল ভার্ব হচ্ছে আর। সো এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরের বাক্য দেখো। পরের সেন্টেন্সে বলেছে ইন। ইন হচ্ছে একটি প্রেপোজিশন। ইন হচ্ছে একটি প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের কোন অংশ সাবজেক্ট? আগের অংশ, ঠিক আছে। প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। আগের অংশে কি আছে? এভরি। তাহলে আমরা একটু আগেই আমরা পড়েছি যে ইচ এভরি, ঠিক আছে। এই এভরির পরে ইচ এবং এভরির পরে সাবজেক্ট যাই থাকুক, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে এভরি কি আছে? এভরি ওয়ান আছে। এভরির সাথে ওয়ান থাকতে পারে, এভরিথিং থাকতে পারে, আবার এভরিবডিও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। তাহলে যদি এভরি থাকে তাহলে আমরা ভার্বটা কি বসাবো? ভার্বটা সবসময় সিঙ্গুলার বসাবো। তাহলে এভরিওয়ান ইন দ্য গ্রুপ ড্যাশ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম, ঠিক আছে। তাহলে এভরিওয়ান তার মানে মানুষ, ঠিক আছে। গ্রুপের সবাই তার যার যার অ্যাসাইনমেন্ট কি করেছে? সাবমিট করেছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট যখন নিজেই কাজটা করে তখন আমরা কি বসাই? আমরা তখন প্যাসিভ সেন্টেন্স করতে হয় না, তখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা, যেহেতু এখানে V3 আছে, যেহেতু এখানে V3 আছে, আমরা যদি বি ভার্বের পরে V3 বসাই তাহলে এটি প্যাসিভ হয়ে যাবে। তাহলে বি ভার্বের পরে বসানো যাবে না, ঠিক আছে। তাহলে আর এবং ওয়ার বাদ, বাকি আছে কি? হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ। তাহলে এভরি থাকলেই ভার্বটা সিঙ্গুলার, সেই হিসেবে হ্যাভ বাদ, সঠিক উত্তর হচ্ছে হ্যাজ, ঠিক আছে। তাহলে এভরিওয়ান ইন দ্য গ্রুপ হ্যাজ সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্টস। এই যে দেয়ার আছে, দেয়ারটা আসলে ভুল হয়েছে, এখানে দেয়ার হবে না, এটা হবে যে হিজ। কি হবে? হিজ। এভরিওয়ান এগুলোর প্রোনাউন হিসেবে সবসময় সিঙ্গুলার প্রোনাউন বসে, হিজ অথবা হার বসে। কিন্তু যখন তুমি ট্যাগ কোয়েশ্চেন করবে, তখন কিন্তু এভরিওয়ানের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে দিয়ে বসাইতে হবে। এটা শুধুমাত্র ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা এটিও বুঝতে পেরেছো। চলো পরবর্তী বাক্যে যাওয়া যাক। দ্য রেজাল্টস অফ দ্য এক্সপেরিমেন্টস অ্যালং উইথ। একটু খেয়াল করো, বলেছে অ্যালং উইথ। তাহলে অ্যালং উইথ এর আগের অংশে চলে যেতে হবে, এবং আগের অংশেও আমরা দেখতে পাচ্ছি একটা প্রেপোজিশন আছে। তো প্রেপোজিশনের আগের অংশ সাবজেক্ট। ওকে, তাহলে দ্য রেজাল্টস কি আছে? দ্য রেজাল্টস, এবং যেহেতু একটা এস আছে তার মানে দ্য রেজাল্টস ইটস এ প্লুরাল নাউন। তাহলে যেহেতু এটি একটি প্লুরাল নাউন, ভার্বটাও কি হবে? মাস্ট বি ইন প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল ফর্ম কোনটাতে আছে? সিঙ্গেল, এটা বাদ, এটাও সিঙ্গুলার, এটাও বাদ, আর আছে এই দুটো। এখন খেয়াল করো তো কোনটা বসাবো আমরা? কোনটা বসাবো? অবশ্যই আমরা কোনটা বসাবো? হ্যাভ। কেন হ্যাভ বসাবো? কারণ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের পরে আমরা জানি বিন থাকলে, এই বিন, ঠিক আছে, বি ভার্বের পরে V3, এটি হচ্ছে প্যাসিভ। আর এই বিনটা কেন হয়েছে? এই বিনটা হয়েছে হ্যাভের কারণে। ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাভ। আর ক্যান্সেল।
পরবর্তী বাক্য তোমরা দেখতে পাচ্ছ, নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস। তাহলে একটু আগে আমরা পড়ে এসেছি নরের পরের অংশ সাবজেক্ট, তাহলে এখানে এটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এটিকেই ফলো করবে। দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস প্লুরাল বলেছে, অবশ্যই ভার্বটাও প্লুরাল হবে, তাহলে হ্যাজ ও বাদ, ইজ ও ক্যান্সেল বাদ, বাকি আছে ওয়াজ এবং ওয়্যার। ঠিক আছে, তাহলে ওয়াজও সিঙ্গুলার, এটিও বাদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ডেফিনেটলি ইট ইজ দ্য কারেক্ট অপশন। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমাদের ক্লাসটি আজকের। চলো পরবর্তী বাক্যে যাওয়া যাক। আচ্ছা, এটি হচ্ছে আমাদের 10 নম্বর বাক্য, 10 নম্বর সেন্টেন্স। দেখো, অ্যান্ড দ্বারা যখন দুটো নাউন একত্র হবে, খেয়াল করো 10 নম্বর সেন্টেন্স হচ্ছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউন যখন একটি ধারণাকে প্রকাশ করবে, একটি ধারণা। যেমন দেখো, আমি বললাম যে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড। তাহলে টাইম অ্যান্ড টাইড বলতে আমি কাকে বোঝাচ্ছি? আমি পাংচুয়ালিটিকে বোঝাচ্ছি। ঠিক আছে, মূলত এখানে তোমাকে পাংচুয়াল হওয়ার জন্য আমি বলছি আর কি। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, ওয়েটস ফর নান। ঠিক আছে, এখানে আমি মূলত তোমাকে পাংচুয়াল হওয়ার কি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি যে তুমি পাংচুয়াল হও, কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত দুটো বিষয় যখন একটি ধারণাকে প্রকাশ করবে, একটি ধারণা। ঠিক আছে, যেমন ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস, কিন্তু দুটো মিলে একটা খাবারকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটি খাবারকে বোঝাচ্ছে। যেমন তোমরা যে বার্গার খাও, বার্গারের ভিতরে অনেকগুলো জিনিস থাকে না? অনেকগুলো জিনিস থাকে, স্পাইসি থাকে, মিট থাকে, ব্রেড থাকে, এভরিথিং সব মিলে কিন্তু একটি খাবারকে বোঝায়। ঠিক আছে, তো অ্যান্ড দ্বারা যুক্ত দুটো নাউন যখন একটি নির্দিষ্ট ধারণাকে বোঝাবে, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা তখন সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে আর দেখতে পাচ্ছি, হ্যাভ দেখতে পাচ্ছি, দোনোটাই বাদ, বাকি আছে ইজ এবং হ্যাজ। তাহলে দেখো তো কি হবে সেন্টেন্সটা, দ্য ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ অন দ্য ব্রেকফাস্ট টেবল। তাহলে অ্যান্সার কি হবে? কি হবে? অবভিয়াসলি অ্যান্সার হবে কি, অপশন এ, ইজ অন দ্য ব্রেকফাস্ট টেবল, ইজ অন দ্য ব্রেকফাস্ট টেবল। দেখো, আমরা হ্যাজ কখন বসাই? যখন সাবজেক্টের কোনো মালিকানা বুঝাই। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ঠিক আছে, আমার একটি কলম আছে, এখানে সাবজেক্টের একটা মালিকানা বোঝাচ্ছি আমি, যে আমার কলম, কলমের মালিকটা হচ্ছে আমি। তাহলে আমরা এই হ্যাভটা বসাই হচ্ছে মালিকানা বোঝানোর জন্য, মালিকানা। ঠিক আছে, মালিকানা। আর অন্যথায় আমরা কি বসাবো? ইজ বসাবো। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? ইজ। ঠিক আছে, হ্যাজও বাদ। পরবর্তী বাক্যটি খেয়াল করো, এখানে লিখেছে অফ। অফ হচ্ছে একটি প্রেপোজিশন। ঠিক আছে, দ্য অ্যাভেলেবল অপশনস, ইটস অ্যান অবজেক্ট। কার অবজেক্ট এটি? এটি হচ্ছে অফ প্রিপোজিশনের অবজেক্ট, অফ প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে আগের অংশ সাবজেক্ট। ফিউ, মনে রাখবা এই ফিউর পরে সব সময় তুমি প্লুরাল এবং কাউন্টেবল নাউন বসাইতে হবে, প্লুরাল কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হতে পারে না। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনকে তুমি এস বাই এস যুক্ত করে প্লুরাল বানাতে পারবে না। তাহলে ফিউর পরে সবসময় প্লুরাল নাউন বসবে। মনে রাখবা ফিউ সবসময় প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে, তখন ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। কখন? যখন ফিউ থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি ফিউ দ্বারা প্লুরাল কাউকে বোঝাচ্ছে। তো প্লুরাল থাকলে এখানে এটি সিঙ্গুলার, ইজ ও সিঙ্গুলার, হ্যাজ ও সিঙ্গুলার। সঠিক অ্যান্সার হচ্ছে আর। ঠিক আছে, few of the available options are practical for this project. চলো পরবর্তী বাক্যে যাওয়া যাক। দেখো, দ্য অডিয়েন্স, এটি একটি কালেকটিভ নাউন, এটি একটি কি কালেকটিভ নাউন। তাহলে কি বলেছিলাম, কালেকটিভ নাউন যখন একত্রে কাজ করা বোঝাবে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে দ্য অডিয়েন্স ড্যাশ চিয়ারিং লাউডলি অ্যাজ দ্য স্পিকার এন্টার, যখন কি স্পিকার প্রবেশ করলো, তখন অডিয়েন্সরা কি করছিল? আনন্দ করছিল, আনন্দ করছিল। ঠিক আছে, দেখো পরের সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এন্টার্ড, তার মানে এখানেও তুমি পাস্ট টেন্স বসাতে হবে।
এখানে তুমি আর বসালে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমরা আর বাদ হ্যাজও বাদ। কেন? কারণ হ্যাজের ধর্ম হচ্ছে হ্যাজের পরে ভি3 বসবে, হ্যাজের পরে ভি3 বসবে, ঠিক আছে? তাহলে এখানে বাকি আছে কি ওয়াজ এবং ওয়ার, ওয়াজ এবং ওয়ার। তাহলে আমরা কি বসাবো বলো তো, কি বসাবো? তাহলে অডিয়েন্স যেহেতু কালেকটিভ নাউন, আমরা ওয়ার বসাবো না, আমরা বসাবো হচ্ছে ওয়াজ। দ্য অডিয়েন্স ওয়াজ চিরিং লাউডলি অ্যাজ দ্য স্পিকার এন্টার্ড, অ্যাজ দ্য স্পিকার এন্টার্ড, ঠিক আছে? ওকে, আমি আশা করছি যে তোমরা এই সেন্টেন্সটিও ক্লিয়ারলি বুঝতে পেরেছ। পরবর্তী সেন্টেন্স, আইদার দ্য সিইও অর দ্য ডিপার্টমেন্ট হেডস। খেয়াল করো, অর একটু আগে আমরা লিখে দিয়ে এসেছি যে তোমাকে অর নর এগুলোর পরের অংশ সাবজেক্ট, ঠিক আছে? এগুলোর পরের অংশ সাবজেক্ট। তাহলে দ্য ডিপার্টমেন্ট হেডস, ডিপার্টমেন্ট ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? কারণ আর্টিকেলের পরে অবশ্যই নাউন থাকতে হবে এবং শেষের শব্দটা নাউন হয়। তাহলে হেডস হচ্ছে নাউন। দেখো হেডস কিন্তু প্লুরাল, হেডসটা কোন ফর্মে আছে? হেডসটা প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে? তাহলে এটি যেহেতু প্লুরাল, আমাদেরকে ভার্ব প্লুরাল খুঁজতে হবে। এটি বাদ, এটি বাদ, এটিও বাদ। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, আইদার দ্য সিইও অর দ্য ডিপার্টমেন্ট হেডস আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স। আমি আশা করছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এটি। আমাদের আজকের এই 15টি সেন্টেন্স আমি চেষ্টা করেছি খুব এক্সক্লুসিভলি তোমাদেরকে এই 5-6টি গ্রামার রুলস তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্যে। আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখো, যাতে পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সম্পর্কে তুমি জানতে পারো। ভালো থাকো সে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।